বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিড-19 কারণে আমরা সবাই যার যার ঘরে অবস্থান করছি। আমার বিশেষ ক্লাস সুনামগঞ্জ অনলাইন স্কুল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি, আমি শাহ আলম, সহকারী শিক্ষক, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়। আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পাঠ, বাঙালির মুক্তির সনদ, ঐতিহাসিক ৭ই মার্চ নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ভাষণ একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে, হয়ে হতে পারে আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য ভাষণ বা বক্তৃতার কোনো বিকল্প নেই। ধর্ম, রাজনীতি, সংস্কৃতি, সমাজ গঠন সহ প্রতি ক্ষেত্রে সফল নেতাদের সাফল্যের পেছনে রয়েছে অবশ্যনীয় বক্তৃতা, ভাষণ। বিভিন্ন কারণে এসব ভাষণ কোন একটি জাতির গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। আজকে আমরা এমন একটি ভাষণ, দুনিয়া কাঁপানো যত ভাষণ আছে তার মধ্যে অদ্বিতীয় বলব, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, যা আমাদের মুক্তির সনদ উল্লেখ করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঐতিহাসিক ৭ই মার্চ নিয়ে আলোচনা করব। এই ঐতিহাসিক ৭ই মার্চ আলোচনা করতে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হয়, বিভিন্ন বিষয় প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, দুনিয়া কাঁপানো যতগুলো ভাষণ আছে তার মধ্যে আমরা উল্লেখ করতে পারি নেলসন ম্যান্ডেলার বক্তব্য, ভারতের মহাত্মা গান্ধী, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটা বক্তব্য। আব্রাহাম লিঙ্কনের যে বক্তব্য, মূল ভাষ্য বা বক্তব্য ছিল, সেটি ছিল জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার। ভারতের প্রেসিডেন্ট মহাত্মা গান্ধীর বক্তব্য যে মূল টপিক ছিল সেটি ছিল ভারত ছাড়। আর নেলসন ম্যান্ডেলার বক্তব্যের মূল ছিল স্বাধীনতা অর্জনের কোনো সহজ রাস্তা নেই, স্বাধীনতা অর্জনের কোনো সহজ পথ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুনিয়ার কাঁপানোর অন্যতম এক নজির, অদ্বিতীয় ভাষা, অলিখিত বক্তব্য, সেটি ছিল আমাদের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসের শিক্ষণ ফল লক্ষ্য করো। এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা জানতে পারবে: ১. ৭ই মার্চের ভাষণ ব্যাখ্যা করতে পারবে। ২. ৭ই মার্চের ভাষণের তাৎপর্য বর্ণনা করতে পারবে। বঙ্গবন্ধু তার ৭ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি, একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনা দ্বারা। তিনি তার ভাষণে আরো বলেছিলেন
যে পর্যন্ত আমরা এই দেশের মুক্তি না হচ্ছি ততদিন ট্যাক্স বন্ধ করে দেব, খাজনা দেব না। বঙ্গবন্ধু 1971 সালে 1 মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন যে এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই তিনি একদিকে আলোচনা ও অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য বলেছিলেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এ কথায় গিরিরাজ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়। 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি তার এই বক্তৃতায় বাংলাদেশ শব্দটির প্রথম ব্যবহার করেছিলেন। বক্তৃতা শেষে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে ঐতিহাসিক যে বক্তব্যে আলোচনা করেছি তোমরা অনেক কিছু জেনে ফেলেছ। এখন একটা প্রশ্ন তোমাদের, সবাই ঝটপট খাতা নিয়ে প্রস্তুত হও। প্রশ্নে সবাই দেখো, এক, বাংলার মুক্তির সনদ বলা হয় কাকে? আমি আবার বলছি, বাঙালির মুক্তির সনদ বলা হয় কাকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছ, ধন্যবাদ সবাইকে। বাঙালির মুক্তির সনদ বলা হয় ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে। ধন্যবাদ সবাইকে। এখন আমরা আরেকটু জেনে নিই। বক্তৃতায় বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত 25শে মার্চ জাতীয় অধিবেশনের যোগদানের কথা ব্যাপারে 4টি পূর্ব শর্ত ঘোষণা করেন। এগুলো হচ্ছে: 1, সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনী গণহত্যা তদন্ত, 4, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তিনি অসহযোগ আন্দোলনে অব্যাহত রাখার নির্দেশ দেন। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তান সামরিক শাসকরা বঙ্গবন্ধু গণতান্ত্রিক এই দাবিগুলো কখনো মেনে নেননি। ফলে বাঙালি আন্দোলন বেগবান হয়ে ওঠে। 7 মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তোলে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এই ভাষণ যেন জাদুর সংস্পর্শে বাঙালির জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। তাই অনেকেই মনে করেন এই ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি প্রদান করে। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার এ স্থান লাভ করে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের বাঙালি জাতির
গুরুময় অর্জন। বঙ্গবন্ধু এই ভাষণটি একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এই ভাষণে নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণের অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধু ঘোষণা অনুযায়ী দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীকে বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। খাজনা, ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী ব্যতীত সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর হাউস, সেনানিবাস কিংবা সচিবালয় থেকে নয়, সেদিন বাংলাদেশ পরিচিত হয় বঙ্গবন্ধু ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি থেকে। এটাই হয় সরকারের কার্যালয়। আওয়ামী লীগের সদর দপ্তর দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশনাগুলো বাস্তবায়নের কাজ চলছিল। অবস্থা উপলব্ধি করে ইয়াহিয়া 15 মার্চ ঢাকা শহরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16 মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22 মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকা আসেন এবং আলোচনায় অংশ নেন। আলোচনা ব্যর্থ করে বাঙালির নিধনের নির্দেশনা দিয়ে 25 মার্চ রাতে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন। আর ওই দিন মধ্যরাত বাঙালির উপর নেমে আসে কলঙ্ক অধ্যায়। এই কাল রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে বাঙালিকে হত্যা করে, অপারেশন সার্চলাইট পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহাসিক 7 মার্চ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। তো এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি, সবাই নোট করে নেবে। 7 মার্চের ভাষণ 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। ভাষণের কাল ছিল 7 মার্চ 1971। ভাষণ শুরু হয় বিকেল 3:20। স্থান ছিল রেসকোর্স ময়দান। মোট সময় ছিল 19 মিনিট। এই বক্তব্যের মোট ওয়ার্ড বা শব্দ ছিল 1108টি। চিত্র ধারণকারী সংস্থা ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশন। ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোহাম্মদ আবুল খায়ের MNA। রেকর্ডকারী ছিলেন AH খন্দকার। ভাষণটি অনুদিত হয়েছে 2018 সাল পর্যন্ত 12টি ভাষায়। ইউনেস্কো স্বীকৃতি দেয় 30 অক্টোবর 2017 সালে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসে প্রায় শেষ প্রান্তে এসে গেছি। যাওয়ার আগে সবাই বাড়ির কাজ নোট করে নাও। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? বিশ্লেষণ করো। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য এবং জানার জন্য, একজন বাঙালি হিসেবে জানার জন্য এই প্রশ্ন আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি সবাই আজকে ক্লাসে এর গুরুত্বটা বুঝে গেছ এবং সবাই বাড়িতে আবার মেইন বইটা পড়ে নেবে এবং সঠিক সুন্দর আনসারটা লিখবে। স্কুল যখন করবে নির্ধারিত শিক্ষক মণ্ডলীর হাতে এই বাড়ির কাছে জমা দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রথমে বলেছিলাম
ক্লাসের শেষ প্রান্তে একটি কবিতা আবৃত্তি শোনাবো সবাইকে। সবাই রেডি? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।